প্রায়শই আপনাদেরকে আমি টেলিভিশনের সেটে নিয়ে যাই এবং সেই সেটে কি হচ্ছে খুঁটিনাটি এবং বিটিএস মুহূর্তে আপনার কাছে রেগুলার বেসিসে তুলে ধরি। তবে আজকে রাইয়ের বাড়িতে চলে এসি, না টেলিভিশনের রাই যদিও, রাইয়ের মা যদিও, বাট আজকে আমরা রাইয়ের মায়ের বাড়িতে চলে এসেছি কারণ প্রথমবার বাড়িতে তিনি মায়ের আরাধনা করছেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাকে সাজিয়েছে। সঙ্গে এই মুহূর্তে পৌষ্মিতা গোস্বামী রয়েছে, পৌষ্মিতা রয়েছে। পৌষ্মিতা, একটুখানি বলো যে মায়ের চরিত্রের জন্য তুমি দারুণ একটা এবছর তুমি প্রাইজ পেয়েছো, এই কি বলে অ্যাওয়ার্ড পেয়েছো, এবং আজ এই প্রথমবার তুমি মাকেও তুমি নিয়ে আসলে, কিভাবে কানেক্ট করছো? এটা বোধহয় মা নিজেই কানেক্ট করেছেন, মানে অদ্ভুতভাবে। আমি সেটা কালকে রেফারেন্সে বারবারও বলেছি যে ঠিক যখন আমি আমার নামটা কল করা হলো, শিবুদা যখন বললেন এবং আমি যখন ওই চেয়ার থেকে উঠে মঞ্চ অবধি যাচ্ছি, আমার মনে হচ্ছে দি লংগেস্ট রুট অফ মাই লাইফ। মানে এত বড় রাস্তা, মানে সঙ্গে সঙ্গে শরীরটা রিল্যাক্স হয়ে গেছে। মানে তখন মনে পড়ছে লাস্ট 1.5 বছরের জার্নি, সুখ দুঃখ রাগ রিজার্ভেশনস, চরিত্রটা নিয়ে কচকচানি, চরিত্রটা নিয়ে ভালো লাগা, ইমোশন, সব কিছুর যেন একটা কনক্লুশন হচ্ছে পুরস্কারটা। চলো আমি পারলাম এবারে। আর ঠিক তারপরেই আমার মা এলেন। মানে কালীর যদি আমি তোমাকে একটা ওই ফিজিওর বা আমি যদি একটা প্লেটনিক এক্সপ্লেনেশন দিই, তাহলে সেটা হলো যে তুমি লড়বে, মে অর মে নট বি ইউ আর দ্য বেস্ট ফাইটার, বাট ইউ হ্যাভ টু ফাইট টিল দ্য এন্ড, টিল দ্য ভিক্টরি কামস ইন। যতক্ষণ তোমার হাতে জয়ধ্বজাটা উঠছে ততক্ষণ তুমি লড়বে, রাইট? ঠিক আছে, তুমি হতে পারে তুমি ইউ আর নট দি বেস্ট ফাইটার, কিন্তু তুমি ফাইটার এবং বেস্ট ফাইটাররা শুয়ে পড়েছে, তখন তোমার হাতে জয়ধ্বজা, তবেই তুমি মা কালীর সাধক বা সাধিকা। তো আমার জীবনের প্রথম অ্যাচিভমেন্ট টেলিভিশনে আমার অ্যাওয়ার্ড, পুরস্কার, ঠিক তারপরেই আমি মাকে পেলাম। তার মানে মা বুঝিয়ে দিলেন যে তুই অ্যাচিভ করেছিস বলেই আজকে আমি তোর কাছে এলাম। সুন্দর। তো প্রথমবার তুমি মায়ের আরাধনা করলে এবং তুমি বলছো এটা মানসিক ছিল, তো এক্স্যাক্টলি কেন, কি কারণে, সেটা কি বলা যেতে পারে? মানে অ্যাকচুয়ালি আমার অনেক বছর আগে, এটা আমার 2019-2020 থেকেই পুজোটা করার কথা। আমি স্বপ্নে মানে হ্যাঁ একটা অদ্ভুত ফরমেশনে পেয়েছিলাম মাকে। এই মাকে দেখে অনেকেই বলছে এটা কি কালী, তো আমি তখন বলছি যে এটা আমার মানসিক কালী। কারণ হচ্ছে যে এই কালীকে টিপিক্যাল কোনো মানে আদলের মতো দেখতে নয়, তুমি ভালো করে দেখলে বুঝবে, চোখ দুটো রাগী টানা টানা, আর অথচ মুখে একটা মায়া। এই দুটো কম্বিনেশন একসাথে কোনো কালীর মধ্যে হয় না। আমি যিনি ঠাকুর বানিয়েছেন সম্পদ, খুবই বাচ্চা ছিল, ভীষণ ভালো হাত, সেটা তো বোঝাই যাচ্ছে। ওকে আমি আমার ওয়েভ লেন্থটা, আমার ফ্রিকোয়েন্সিটা শুধু বোঝাতে চেয়েছিলাম। ওকে আমি আমার মতো করে বলতে গেছি, ও দেখেছে, ও দেখে সেটাকে পোর্ট্রে করেছে। কি অদ্ভুতভাবে আমি যেটা বলেছি, আমি যেটা ভেবেছি মাকে ঠিক সেরকমই দেখতে, মানে এটা মা করিয়ে দিয়েছে। যে আগে আমি পুরস্কার পাবো, আমার স্ট্রাগল, এবং তুমি ভেবে দেখো মিঠে ঝরার শুরুতে আমার স্ট্রাগল, যেই সময় আমার হাজব্যান্ড মারা যাওয়ার শুটিং করছি, সেই সময় অরিজিনালি রিয়েল মিশে গিয়েছে, পারছো? তার মানে কি, মা আগে দেখলেন যে মাকে আনার জন্য আমি আমার জীবনের কতটা স্যাক্রিফাইস করতে পারি। তারপরেও যদি আমি মাকে বিশ্বাস করি, তবেই মা আসবেন। যিনি নিজে লাশের ওপর দিয়ে, ছাইয়ের ওপর দিয়ে, ভস্যের ওপর দিয়ে হেঁটে আসেন, তিনি যার জীবনে আসে তার জীবনটাকে ওই রকম করে দেন, করে তারপরেও যদি মারিয়ে যাওয়ার পরেও যদি আমার মনে হয় যে আমি তারপরেও মাকে ভালোবাসবো, তবেই মা আসবে।
আমি জানি তুমি ভীষণ আধ্যাত্মিক, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম কোনো প্রমাণ পেয়েছো মায়ের কখনো কখনো বাড়িতে, বা প্রচুর যখন পুজো শুরু হয়নি? পুজো শুরু হয়নি মানে আমি তো নিজে বাড়িতে পুজো করি। হ্যাঁ, আমি মানে আমার স্পিরিচুয়াল গাইড আছেন, ও আছে আজকে পুজো এখানে, মৌসুমি। ওর কাছ থেকে আমি এখন শিখছি কিভাবে মন্ত্রসিদ্ধি হয়, কিভাবে আরও, কারণ এটাতে আমার ইন্টারেস্ট আছে আকাল সায়েন্সে। মানে আই হ্যাভ আ কিন ডিপ ইন্টারেস্ট ইন আকাল সায়েন্স। আমি বিশ্বাস করি তারপরেই আমি প্র্যাকটিস করি। বিশ্বাস ছাড়া তো হবে না। জাস্ট আমি মানে কিছু একটা অ্যাচিভ করতে চাই বলে প্র্যাকটিস করি না, আমার ভালো লাগে তাই করি। আমি সাধনা মানে আমি সবসময় সংকল্পে বলি যে সবার ভালো হোক। মানে অ্যাকচুয়ালি তাই বলা হয়, বলতে হয়। যারা অরিজিনালি সাধনা করে তারা, ধরো আমাকে প্রচুর টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ওটা ম্যানিফেস্টেশন নয়। যখন আমি তোমাকে ভালো রাখার কথা ভাববো, তখন ওই তুমি ভালো থাকতে থাকতে আমার জন্য তোমার ভালো হলে, তোমার ওই রিফ্লেকশানে যে আমার ভালোটা হবে, তোমার ভেতরে যে আমার জন্য একটা আকুতি জাগবে যে পৌষ্মিতারও ভালো হোক, তাতেই আমার ভালো হবে। তো এটাই সংকল্প, এটাই ম্যানিফেস্টেশন। সেইটা শিখছি, সেই পাওয়ারটা, তার জন্য একটা পাওয়ার দরকার। আমি আমার নিজের ভালো না ভেবে তোমার ভালো ভাববো, এইভাবে ভাবার জন্য যে শক্তিটা দরকার, সেটাই মা কালী, আর সেটাই একটা প্র্যাকটিস। সত্যি হাঁচি। মায়ের উপস্থিতি কোনো সময় ফিল করেছো? মানে কোনো সময় না, মানে আমি ধরো একটা কিছু ভাবছি, ধরো সকালবেলায় বাড়ি থেকে ভেবে এটা বেরিয়েছি, বাড়িতে এসে দেখছি সেটা ঘটে গেছে। বা ধরো আজকে বেরোর সময় ভাবছি একে ফোন করতে হবে, অনেক দিন ধরে এই কাজটা পেন্ডিং, ফোনটা আসছে না, ঠিক বিকেলবেলায় দেখছি ফোনটা এসেছে। বা ছোট ছোট কিছু, মানে আজকে এটা খুব ক্যাজুয়াল থিংস, খুব খেতে ইচ্ছে করছে, কোনো একটাভাবে গাড়ি থেকে নামতেও ইচ্ছে করছে না নেবো বলে খাবারটা, বাড়িতে এসে দেখি মা সেই দিনই প্রচণ্ড মোমো খেতে ইচ্ছে করছে আমার। খুব ক্যাজুয়াল, যে আমি তো সব ব্যাপারেই স্পিরিচুয়ালিটিতে ওই পার্সপেক্টিভ থেকে দেখি, কিন্তু আমি আনালাম না কাউকে দিয়ে মোমোটা। ঠিক দেখছি গাড়িতে আমাকে মা বলছে আমি স্টুডিওতে দাঁড়িয়ে আছি, একটু আসবি, কাউকে পাঠাবি? বললাম হ্যাঁ। বাটি দিল, বাটির মধ্যে দেখি বাড়ি থেকে মোমো বানিয়ে নিয়ে গেছে। এরকম প্রচুর জিনিস, মানে ধরো যে ফোনটা আসার কথা, আমি জাস্ট ভেবেছি আজকে ফোন করতে হবে, ঠিক দেখছি সেকেন্ড হাফে ফোনটা এসছে, কাজটা হয়ে গেছে। এরকম মানে প্রচুর কিছু বলবো, মানে এটা মানে এই বিশ্বাস থেকে আমি আর মানে আমি সবসময় মাকে বলি যে মা আমাকে এগিয়ে যেতেই হবে, কারণ আমার ফিরে যাওয়ার দরজাগুলো বন্ধ হয়ে গেছে। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তারপরে আমার ফিরে যাওয়ার দরজা নেই আর। ইদার তোমাকে একটাই অপশন, ইদার তোমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, যেটা মা কালী করতে দেবেন না, আদারওয়াইজ তোমাকে এগোতে হবে, যেভাবেই হোক ভেঙে বেরোতে হবে তোমাকে। এখানে একটু আগে আমরা দেখছিলাম হাউ হাউ করে তুমি মায়ের কাছে তুমি ভেঙে পড়েছিলে, এবং একটা জায়গায় আমরা শুনলাম যে আমার কাছের মানুষজনকেই তুমি সবাই চলে যায়, বা এরকম তুমি একটা বোঝানোর চেষ্টা করছো। হ্যাঁ, মানে কথার মধ্যে এটা মানে আসলে আজকে এই পুজোটাতে আমি অর্ণবকে ভীষণ মিস করছি, সেটা আমরা বুঝতে পেরেছি। কারণ আমি পুজোটা অনেকটা অর্ণবের আদলেই করলাম, না হলে পুজোটা আরও অন্য ফরম্যাটে করা যেত। মানে আমি এই পুজোটা করার সময় কোনো কিছুতে হিসেব করিনি, কিছু ভাবিনি, জাস্ট ইনস্টিংটিভলি করেছি পুজোটা, যেভাবে মাথায় এসছে সেভাবে। অর্ণব ওই রকমই ছিল, মানে ড্রিভেন বাই হার্ট। ও কখনো এটা দিয়ে ভাবতো না, পরে ভাবতো, ওই জন্য ভুল হয়েছে প্রচুর, অপরিমিতি বোধ থেকে। তো আমিও পুজোটাকে এভাবেই চালনা করলাম, এটা করতে গিয়ে। আর কালকে আমাদের এখানে মানে একটা ঠাকুরমশাইদের একটা টিম এসছে, আচ্ছা, ঠিক আছে। তো একজন পুরোহিত এসছেন যিনি পড়ান কলেজে, আচ্ছা, ঠিক আছে। হঠাৎ মানে আমি জানি না এটা কেন, আমি এটা তোমাকেই প্রথম বলছি, মানে এটা আমার সাথে মানে এই প্রথম শেয়ার করছি, কালকে ঘটেছে ব্যাপারটা, বাড়িতে কাউকে বলা হয়নি। এখানে বসে যোগ্য না, তার আগে এখানে বসে আছি আমি আরতি করব বলে। উনি আমার মানে এই মেইন যিনি ঠাকুরমশাই তার অ্যাসিস্ট্যান্ট, সে বিভিন্ন জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। তো হঠাৎ করে আমি কিছু একটা করতে গিয়ে তাকিয়েছি, ও একটা এগিয়ে এসে হাতে দিল, জাস্ট রিফ্লেকশনে মনে হলো অর্ণব। আমি না কিছুক্ষণের জন্য ঘেটে গেলাম, তারপরে এবং দেখতেও খানিকটা আদলটা ওই রকম, মানে চাপ দাঁড়িয়ে ওরকম, আমার কখনো এর আগে মনে হয়নি। ওকে যে আমি সকাল থেকে দেখছি আমার মনে হয়নি, জাস্ট একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার মনে হলো কী হলো, তারপরে ট্রান্সটা কেটে গেল। মানে এইটা, তারপরে যখন কালকে প্রথম পুজোয় বসছি, ঠিক যে আদলে মাকে দেখতে পেয়েছিলাম, হঠাৎ মানে আমি মায়ের দিকে তাকিয়ে আছি, সাট ওইটা দেখে আবার ফিরে এলাম। মানে মা বুঝিয়ে দিলেন যে আমি কিন্তু এসেছি, এটা কিন্তু শুধু মূর্তি নয়, বুঝলি তো।
এইরকম আর কি, মানে সেই জন্য আমি এত ইমোশনাল হয়ে পড়ছি। আর মা অপেক্ষা করলেন তো, জেনারেলি আমরা অপেক্ষা করি, কি হয় 1 বছর দুর্গাপুজো যায়, পরের বছর দুর্গাপুজোর জন্য অপেক্ষা করি। আমার জন্য মা অপেক্ষা করেছেন, আমার জীবনে ওঠানামা করিয়ে করিয়ে এই হচ্ছে মা কালী, যে তোমাকে দিয়ে যদি কিছু করাতে হয়, তোমাকে দিয়ে ঘাড় ধরে সেটা করাবে, মানে লিটারেলি ঘাড় ধরে। তো তোমাকে দিয়ে যদি ওনার কিছু করাতে হয়, অবশ্যই তুমি মানুষটা ওই জায়গায় থাকতে হবে যে তোমার ওপর ওই অধিকার থাকতে হবে তার, আদারওয়াইজ উনি পাত্তাও ফিরেও তাকাবেন না তুমি যতই ডাকো। আমার জীবনের ঝড়, মানে ওঠানামা এইরকম স্কেলে, এরম নয়। হ্যাঁ, মানে খুব ভালো, এটা নেমেছে একদম নেমেছে। মানে যেদিন আমার কোম্পানির প্রথম দিনের কাজের কার্টেন রেজার, সেদিন আমি ওইখান থেকে দাঁড়িয়ে অর্ণবের মানে ওইখানে দাঁড়িয়ে পার্টি করা অবস্থায় অর্ণবের চলে যাওয়ার খবরটা এলো। মনে হলো পেছন থেকে কেউ একটা ধাক্কা মেরে আমাকে ফেলে দিল। এবার আমি নামছি, গড়াচ্ছি অন্ধকার শূন্য খাদে, আবার আস্তে আস্তে কিন্তু এখন উঠছি, আবার ওটা কোনো পিকে পৌঁছবো। এই যে অ্যাওয়ার্ডটা ধরো 1 বছর পরে, এটা একটা পিক। এবার কি জীবনে কিছু নতুন ভাবে কিছু শুরু করার কোনো প্ল্যানিং করেছো? আমি কোম্পানিটা আমার প্রোডাকশন, এটা তো কোম্পানি, ব্যক্তিগত জীবনে আবার নতুন করে কিছু শুরু করা? আমি এখন ব্যক্তিগত জীবনটা আমি জাস্ট এনাদের উপর ছেড়ে দিয়েছি। আমার কোনো, বিশ্বাস করো, এটা আমি এখানে বসে করার কোনো ইচ্ছে আমার কোনো প্ল্যানই নেই। যদি কেউ সেরকম অবভিয়াসলি যদি কোনো না, যদি এইরকম হয় যে অসম্ভব স্পিরিচুয়াল কেউ, মানে আমি আর সংসার করতে পারবো বলে আমার মনে হয় না। এখানে দাঁড়িয়ে তো আমি বানিয়ে কোনো কথা বলবো না, আমার যা মনে আসছে আমি তাই বলছি, মানে অকপট স্বীকারোক্তি। আমার মনে হয় না আমি আর মানে সংসার করতে পারবো বলে। এবারে এখনের সংসার করার ধরনটা অন্যরকম হয়ে গেছে। সন্ন্যাসেও সংসার করে, হরিনাম সংকীর্তন করতে করতেও সংসার করে, ইসকনে বিয়ে হয় না। এবার এখন যদি এরকম হয় যে ধরো স্পিরিচুয়ালি কাউকে পেলাম, হাইলি স্পিরিচুয়াল, তার সঙ্গে একটা আধ্যাত্মিক জীবন যাপন করতে ইচ্ছে করলো, তার সঙ্গে সমস্ত ইটার্নাল প্লেটনিক স্পিরিচুয়াল জিনিস এক্সচেঞ্জ করতে ইচ্ছে করলো, তখন হয়তো ভাববো। কিন্তু এখন এরকম কোনো প্ল্যানিং, মানে আমার কোনো প্ল্যানিং নেই, এবং ভবিষ্যতে কোনো প্ল্যানিং থাকবেও না, কারণ এই আমার কাজের প্ল্যানিং থাকবে। ব্যক্তিগত জীবনে আমি যতবার প্ল্যান করেছি, ভীষণ ভুল প্ল্যান করেছি। আমার মানে এটা তো আমি মায়ের কাছে আমি অনেক ক্ষমাও চাইলাম না, যে আমার জীবনে অনেকগুলো ভুল, তার প্ল্যানিংয়ের জন্য আমার নিজের জীবন ঘটেছে। ব্যক্তিগত জীবনে যত ডিসিশন নিয়েছি সব ভুল, তাই এখন আর কোনো ডিসিশন বা প্ল্যানিংয়ের জায়গাতেই নেই আমি। আচ্ছা, এবার একটু আমি ধারাবাহিকে ফিরি। ধারাবাহিকে এই মুহূর্তে তো টান উত্তেজনা, কিন্তু তোমার মেজো মেয়ে তো কোনোভাবেই শুধরানোর নয়। না, কিছু তুমি শুধরাতেও তো পারছো না। না, শুধরাতে পারছি না, মানে এখন কিছুদিন ওকে এবার ভুগতে দিচ্ছি যে তুই ভোগ। কিছু কিছু সময় হয় না যে বড় মেয়ের কাছে পাঠালে সে এবার বড় জামাইকে তো জেলে পাঠাচ্ছে। হ্যাঁ, কাণ্ড কারখানা ওখানে করছে। এবার সময় বলবে, ওর তো শাস্তিটা ওর প্রাপ্য, ফাইনাল শাস্তিটা তো এখনো প্রাপ্য ওর, সেরকম হবে। আর এছাড়াও তো আমি আর একটা সিরিয়ালে জয়েন করেছি, সেখানেও তো টান উত্তেজনা, সেখানেও তো সাংঘাতিক সমস্ত স্বনামধন্য শিল্পীরা রয়েছেন, এবং খুবই মানে জবে থেকে সিরিয়ালটার 3টে টিআরপি এসছে এখনো অবধি, 3টেতেই আমরা টপ 3 সপ্তাহ ধরেই। মানে ওদের হাই ড্রামার, সব থেকে হাই ড্রামার যে সিরিয়াল পুতুল টিটিপি না, ষোলক শাড়ি, যেটা সেই তাকে বিট করেও আমরা টপ। না মানে আমি তোমার শোয়ের নাম, আমার শোয়ের নাম পুতুল টিটিপি। হ্যাঁ, সেবার ওয়ালে যারা দর্শকরা রয়েছে তাদের জন্য ইফ ইউ কুড শেয়ার ফিউ ওয়ার্ডস, কি বলবে তুমি? অবশ্যই আমি চাইবো যে ওয়ালের সঙ্গে যারা যুক্ত, দর্শকদের কথায় আসছি পরে, তুমি যিনি ক্যামেরা করছেন এবং ওয়ালের সঙ্গে আরও যারা যুক্ত, সবার কাছে মায়ের ব্লেসিংস পৌঁছোক, সবাই ভালো থাকুক, তোমাদের এই চ্যানেলটার আরও ভালো পজিশনিং হোক, তোমরা আরও বিখ্যাত সমস্ত স্বনামধন্য শিল্পীদের ইন্টারভিউ করো এবং আরও প্রচুর ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স বাড়ুক, যেটা তোমাদের অ্যাকচুয়ালি মানে উদ্দেশ্য থাকে আর কি। এবং দর্শক তো আমি সবসময় স্বীকার করেছি যে মায়ের মানে আমার কাছে ঈশ্বর, কারণ আমরা যে কাজ করি, দর্শক না থাকলে আমরা কারা, তারাই আমাদের রেকগনাইজ করে। এই যে আজকে অনির্বাণ এসছে, সবাই দেখে এত খুশি হচ্ছে, দিদি এসছেন, এটাই তো মানে মানুষদের এটাই তো একমাত্র পাওনা, হ্যাঁ, যে তারা আমাদেরকে দেখতে ভালোবাসেন। তো দর্শক আমাদের কাছে ঈশ্বর, তাই আপনারা আছেন বলেই আমরা আছি। আপনারা আমাদেরকে এভাবেই ভালোবাসুন, ওয়ালকে ভালোবাসুন, ঈশ্বরে বিশ্বাস রাখুন। মানে শুধু ওই কালী মন্দির বা কোনো মন্দির দেখে নম নয়, সত্যি সত্যি অন্তর থেকে বিশ্বাস করুন, তাহলে দেখবেন যে আপনি সত্যিই যেটা চান
এবার অনেক সময় কি হয়, আমরা যেটা চাই সেটা পাই না, তখন আমাদের প্রশ্ন করতে হবে যে আমরা কি সত্যি সেটা চেয়েছিলাম। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি সত্যি আমরা চেয়ে থাকি এবং তার জন্য আমাদের চেষ্টা জারি থাকে, সেটা আমরা পাবোই। তাই ঈশ্বরে বিশ্বাস করুন, ম্যানিফেস্টেশনগুলো পূর্ণ হোক, ভালো থাকুন। বেশ, তুমিও ভালো থেকো, আবারও এরকমভাবে হই হই করে দেখা হবে। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরার রনের সঙ্গে অরুণাভ, দি ওয়াল নিউজ, কলকাতা।